আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দেরিতে ক্লাসটা শুরু করলাম, প্রায় 22 মিনিট লেটে শুরু করলাম, কিন্তু ক্লাসটা টাইমলি শেষ হবে। সরি, 20 মিনিট লেটে। আজকের ক্লাসটা আমার না, ক্লাসটা হিরণময় বাউলিয়া ভাইয়ের। কিন্তু তুমি জানো যে তোমাদের বড় ভাইয়া আপুদের এইচএসসি চলছে, সো আগামীকালকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, সেটার জন্য উনি অনেক ব্যস্ত। এখন আমি তাই হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আমি আজকে ক্লাসটা নেব। আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পড়াতে পারি। আমি তো বাংলা প্রথম পত্র পড়াই, আমি দ্বিতীয় পত্র পড়াই না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমি আজকে দ্বিতীয় পত্র পড়াবো। কি কি পড়াবো আমরা একটু দেখতে পাচ্ছি এখানে, বিরোচন। আর আমি আজকে তোমাদেরকে মান বন্টন নিয়েও কথা বলবো। এই 8 নম্বর প্রশ্নের যেটা দিনলিপি লিখন বা অভিজ্ঞতা বর্ণন, ভাষণ প্রতিবেদন, এগুলো নিয়ে কথা বলবো। আর বোর্ড প্রশ্নের নমুনা কেমন সেগুলো সেটাও দেখাবো এবং কিছু প্র্যাকটিসও করাবো। সো তোমার কলেজে উদযাপিত নবীন বরণ অনুষ্ঠানের উপর একটি দিনলিপি রচনা করো, অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটা কি আমরা এখন দেখব কিভাবে দিনলিপি লিখবো, কিভাবে প্রতিবেদন লিখবো। তোমরা ইনশাআল্লাহ আগামী 1 বছর পরে এই বিষয়গুলো তোমার বোর্ড এক্সামে লিখবা। আর তোমাদের বড় ভাইয়া আপুরা আগামীকালকেই লিখবে। অলরেডি তাদের মনে অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। সৌরভ জিজ্ঞেস করেছে বিরোচন জিনিসটা কি। কি আর বলবো সৌরভ, এই যে তুমি দ্বিতীয় পত্রে যে জিনিসগুলো লিখো বর্ণনামূলক ভাবে, মানে ব্যাকরণবাদে যা আছে ওগুলোই হচ্ছে তোমার বিরোচন। আচ্ছা, চলো আমি ফার্স্টে দিনলিপি লিখনের একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দিনলিপি লেখার সহজ কৌশল, এটা তোমরা একটু খাতায় লিখো, এটা তোমরা একটু খাতায় নোট করো। দিনলিপি লেখার সহজ কৌশল একটু খাতায় নোট করো। তো দিনলিপি লেখার সহজ কৌশল, আচ্ছা আমি একটু চ্যাটটা পজ করে দিই, হ্যাঁ আমি একটু পড়াই, তোমাদের কাছ থেকে পরে প্রশ্ন নেবো। আমি এখন প্রশ্ন দেখতে গেলে আমি নিজে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। ঠিক আছে। একজন বলেছে যে কোনটা লিখলে ভালো মার্কস পাওয়া যায়, দিনলিপি নাকি প্রতিবেদন। আমি বলবো, এগুলো নিয়ে আমি বলবো। তার আগে আমি একটু দিনলিপি লেখার একটা উদাহরণ দেখাই। এটা গত বছর এসেছিল 2024-এ রাজশাহী বোর্ডে। তোমার কলেজে উদযাপিত নবীন বরণ অনুষ্ঠানের উপর একটি দিনলিপি রচনা করো। দিনলিপি লেখার সময় আমি তোমাদেরকে ফরম্যাট গুলো এখন যেটা বলে দিব, এটা অক্ষরে অক্ষরে তোমরা পালন করবা। একদম বাম সাইডে তোমার ধরো পৃষ্ঠার উপরে ধরো এটা যদি একটা সাদা পাতা হয়, বাম সাইডে একদম উপরে প্রথমে তারিখ গেল, এরপরে বার গেল, এরপরে সময় গেল, এরপরে স্থান গেল। এইবার তোমার দিনলিপি লেখা শুরু। এবছর নতুন কলেজে ভর্তি হয়েছি। আমাদের নবীনদের বরণ করে নিতে আজ কলেজে নবীন বরণের আয়োজন করেছে কলেজের সাংস্কৃতিক কমিটি। অনুষ্ঠান শুরু করার নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা কলেজে উপস্থিত হয়েছি। আমাদের উপলক্ষ করে কলেজ প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ মঞ্চে আসার পরপরই কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। তারপর ফুলের তোড়া প্রদানের মাধ্যমে বড় ভাই ও আপুরা আমাদের বরণ করে নেন। আমাদের উদ্দেশ্যে এক বড় আপু মানপত্র পাঠ করেন। তারপর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বড় ভাই ও আপুরা। সুশৃঙ্খলভাবে আসনে বসে তাদের বক্তব্য শুনছিলাম। এরপর শিক্ষকদের মধ্য থেকে কেউ কেউ বক্তব্য দিলেন। তাদের মধ্যে দুলাল স্যারের চমৎকার বাচনভঙ্গিতে আমি একেবারে মুগ্ধ। দেখো, পুরো বিষয়টা জাস্ট একটা ফ্লো এর মতো লেখা। এখানে ভেতরে তুমি কি লিখেছো সেটা আসলে খুব বেশি মানে অনেক সুন্দর হতে হবে এমন না, একটু মানে একটু মোটামুটি লিখলেই হয় এটা। আর আমার এই ফরম্যাটটা যদি ঠিক থাকে তাহলেই
তুমি ইনশাল্লাহ একটা অনেক ভালো নম্বর পেয়ে যাবা। তো নবীনদের পক্ষ থেকে আমি সহ 2-3 জন বক্তব্য দিয়ে স্যারদের অনেক প্রশংসা পেয়েছি। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় ভাই ও আপুরা কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন, নৃত্য প্রদর্শন, কৌতুক পরিবেশন করলেন। আমরা সবাই তখন আনন্দ ঘন সময় পার করছিলাম। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। তাই এ নবীনবরণ অনুষ্ঠানও শেষ হলো। খুব ভালো লেগেছিল ওই আনন্দ ঘন মুহূর্তগুলো। সবচেয়ে ভালো লেগেছে শিক্ষকদের আন্তরিক ব্যবহার। তো আগামীকাল থেকে কলেজের ক্লাস শুরু হবে। আশা করি শিক্ষকদের সঙ্গে আমরা এরকম সম্পর্ক নিয়েই ভবিষ্যতে চলতে পারবো এবং বড় ভাই ও আপুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবো। দেখো, এই যে এতটুকু আমরা লিখলাম, এখন এই যে দিনলিপি লিখবে না কি লিখবে? আমি দিনলিপি লিখতাম তোমার জায়গাতে থাকলে। ঠিক আছে? কারণ দিনলিপি লেখাটা আমার কাছে অনেক সহজ বলে মনে হয়। আমি ফার্স্টে একদম বাম সাইডে আবার বলে দিচ্ছি, তারিখ, তারপরে হচ্ছে বার, এরপর হচ্ছে সময়, তারপর হচ্ছে স্থান। এরপরে আমি নিচে পুরো বিষয়টা লিখলাম। লিখলাম, এই শেষ। এবারে আমি যাচ্ছি অভিজ্ঞতা বর্ণন। তো অভিজ্ঞতা বর্ণনা লেখার কিছু সহজ কৌশল এখানে দেওয়া আছে। এবার আমরা অভিজ্ঞতা বর্ণনা নিয়ে লিখব। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। এটা আসলে অনেকগুলো বোর্ডে এসেছে, এটা অনেকবার এসেছে, এটা আমরা দিলাম। এবারে আমরা তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। তো আমরা এইটা কিভাবে লিখবো চলো আমরা একটু দেখি। এখন কোনটাতে বেশি নম্বর পাবো সেটা নিয়ে আমরা কথা বলবো পরে। প্রথমে আগে আমরা সবগুলো শিখে নিই। দেখো, একেকজনের কাছে একেকটা সহজ মনে হয়। তো সে সেটা লিখে থাকে। এটা ঠিক আছে। আবার এটাও সত্য যে কোনোটাতে নম্বর লেখাটা একটু সেফ সাইডে থেকে লেখা যায়। আবার কোনোটাতে লেখাটা একটু রিস্কি হয়ে যায়। সো এইজন্য তুমি কোনটা লিখবা ইটস আপ টু ইউ। তার আগে তোমাকে প্রত্যেকটা কিন্তু শিখে নিতে হবে। ঠিক আছে? শিখে না নেবার কিন্তু কোনো উপায় নাই। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। কলেজে আমার প্রথম দিন কেটেছিল আনন্দ উচ্ছলতায়। স্কুল জীবনের 10 বছর পার করে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই প্রথম দিনের ক্লাসে উপস্থিত থাকার অপেক্ষায় ছিলাম। সপ্তাহখানেক সময়ের ব্যবধানে বহু প্রতীক্ষিত সেই দিন উপস্থিত হলো। তো এইখানে আমি আমার প্রথম দিনের অভিজ্ঞতাটা একদম আমার নিজের ভাষাতে আমি লিখলাম। আমাদেরকে বিরোচন অংশটা মূলত দেওয়া হয়েছিল যাতে আমাদের রাইটিং স্কিলটা ডেভেলপড হয়। আর আমরা করেছি কি? আমরা আমাদের মুখস্থ করার স্কিলটাকে ডেভেলপড করেছি। আমাদের শিক্ষার্থীরা কোথাও কোথাও রচনা মুখস্থ করেছি, কেউ কেউ দিনলিপি, প্রতিবেদন, ভক্করচক্কর এগুলো বসে বসে আমরা মুখস্থ করেছি নানা রকম ব্যাকরণ বই থেকে। তো এই কাজটা তো আমরা ঠিক করি নাই। কারণ আমাকে এটা দিয়েছে যাতে আমার ফ্রি হ্যান্ড রাইটিং, আমার যাতে লেখার স্কিলটা ডেভেলপড হয়। আর আমি করলাম কি দেখো, আমি ঠাস করে এটা মুখস্থ করে বয়ে থাকলাম। তা লাভে লাভ কিছু হইলো ভাই বলো? কিছুই হয় নাই। এই জন্যে আমরা সব সময় চেষ্টা করব, আমরা সবসময় কি চেষ্টা করব, আমরা যখন যেটা পাবো সেটাকে আমরা নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করে স্কিল বাড়ানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে তোমরা তো বাংলার পেছনে কোনো সময়ই দাও না। হ্যাঁ, অনেক সময় দেওয়ার দরকার নাই। সপ্তাহে 1 ঘন্টা সময় দাও, বেশি না, 1 ঘন্টা সময় দাও সপ্তাহে। তো এই সময়টুকু যদি দিতে পারো আর কিচ্ছুর প্রয়োজন নাই। আর যদি প্রতিদিনের হিসাব বলো তাহলে বেশি না, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দিও। 10-15 মিনিটে এমনিও সময় মানুষের নষ্ট হয়ে যায়। ওই ফেসবুক চালায়া বা ধরো ইউটিউব দেখেও তো মানুষের শর্টস দেখেও তো মানুষ কত সময় নষ্ট করে ফেলে। তো এটা একটু সময়টা তোমরা দিবা। গেল আমার অভিজ্ঞতা বর্ণনা গেল। এবং এটা লাস্টে কি করব, বাম সাইডেই আমি আবার দেখি এটা যখন আমরা শুরু করেছিলাম এটা তখন কিছু ছিল না। একদম শেষ করার পরে বাম সাইডে আমি কি করলাম, আমার প্রথমে নাম, কলেজ, জেলার নাম। এবারে আমরা চলে যাচ্ছি ভাষণে। হ্যাঁ, ভাষণে নিম্নলিখিত বিষয়াদির দিকে নজর রাখতে হয়। আচ্ছা, সো ভাষণ মাদকাসক্তির মাদকাসক্তির মাদকাসক্তি মাদক আসক্তি আসক্তি মাদকাসক্তি মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ভাষণ রচনা করো। আচ্ছা, সো আমরা একটু দেখে নেই প্রথমে, ওই যে বেশি নম্বর কম নম্বরের বিষয়টার উপরে বলি, আমরা একটু দেখে নেই আমরা এটা কিভাবে লিখবো। প্রথমে আমরা একদম শুরুতে একটা শিরোনাম দিব, এটা আমরা নীল কালি দিয়ে লিখবো। হ্যাঁ, আমরা এটা শিরোনাম দিব ফার্স্টে, আমার হেডলাইন, এটা আমি নীল কালি দিয়ে লিখছি। এরপরে শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, বিশেষ অতিথি ও উপস্থিত সুধীবৃন্দ, আমার অভিনন্দন গ্রহণ করুন। মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন।
এই সর্বনাশা মরণ নেশার দানবীয় থাবায় পড়ে জাতি আজ দিশেহারা হয়ে পড়েছে। গেল। এইবারে আমরা কি করলাম, মেইন বক্তব্যে চলে যাই। সুধী মণ্ডলী, আচ্ছা ভাষণকে অ্যান্সার করব কি করব না, আমি স্টুডেন্টদেরকে ডিসকারেজ করি ভাষণ অ্যান্সার করতে। কারণ আমার মনে হয় ভাষণটাতে একটু গুলিয়ে ফেলে শিক্ষার্থীরা, এবং ভাষণ ছাড়া অন্য অপশন রয়েছে আমাদের নম্বরটাকে আর একটু ভালো করে তোলার জন্য। তো আমরা সবাই অবহিত, মানে জানি যে বিশ্বব্যাপী মাদকাসক্তির বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও সেই আন্দোলন সংগ্রামে সামিল। মাদকের নেশা সর্বনাশা নেশা। পৃথিবীর অন্যান্য দেশের মতো এ নেশা বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ জাল বিস্তার করেছে। তরুণ সমাজ আজ এই মরণ নেশার ছোবলে পড়ে সর্বস্ব হারা হচ্ছে এবং জীবন বিপন্ন করে তুলেছে। তারা নেশার টাকা জোগাতে নানান অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। ছিনতাই, রাহাজানি, খুন, জখম, সন্ত্রাস এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষ বুদ্ধিবৃত্তির পূজারী, ঈশ্বরের শ্রেষ্ঠ আবিষ্কার। তাই আমরা পারি সব রকম অন্যায়, অবিচার, মন্দ ত্যাগ করে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখতে। চাই পৃথিবীর মৃদু বাতাসে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে, সবুজ বন বনানীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু শত হতাশা, ব্যর্থতা ও অশুভ ছায়া আমাদের এই আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে। বিশেষ করে আমাদের যুব সমাজ আজ হতাশা ও ব্যর্থতার বালুচরে ডুবে নীতিহীন ও বিবেক বর্জিত হয়ে মদ, গাঁজা, আফিম, পেথেড্রিন, চরস, হেরোইন, ফেন্সিডিলের মতো মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে। মাদকাসক্তির জন্য হতাশা, নিঃসঙ্গতা, দারিদ্র্য, বেকারত্ব ও কুসংসর্গ কম দায়ী নয়। সুধীবৃন্দ, আচ্ছা এখন এই যে বারবার কেন সুধীবৃন্দ, সুধী মণ্ডলী এই কথাগুলো বলছি, যখন একজন মানুষ বক্তৃতা দেন বা স্পিচ দেন, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা বলি না, তো এইরকম যখন আমি কথা বলি তখন কিন্তু একটা বারবার বারবার এই কথাটা চলে আসে। আমাদের দেশের প্রায় সর্বত্রই মাদক দ্রব্যের অবাধ ক্রয় বিক্রয় ও ব্যবহার লক্ষ্য করা যায়। তো আমরা এখন এটাকে জাস্ট একটা ভাষণে যেভাবে যা যা বলি এইভাবে দিয়ে লাস্টে আমরা করি কি, লাস্টে হচ্ছে আমাদেরকে একটা সমাধান টানতে হয়, বা এটাকে আমি যদি ইংরেজিতে এটাকে বলে কল টু অ্যাকশন, সহজ কথায় শেষে আমাদেরকে একটা উপসংহার দিয়ে একটা ন্যায় নীতি বা ভালো পথের দিকে আহ্বান করে এটাকে শেষ করতে হয়। চলো দেখি। প্রিয় সুধী, আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, সমাজ থেকে এই দুষ্ট চক্রকে চিহ্নিত করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষকে সচেতন করে তুলতে হবে। সামাজিক ব্যাধি মাদকাসক্তির যথার্থ প্রতিকারের লক্ষ্যে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে পারিবারিক প্রতিরোধ আরো জোরদার করতে হবে। ধর্মের অনুভূতি জাগ্রত করতে হবে। মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবেই সমাজে প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার, মানবিক চেতনা। এই প্রত্যয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। গেল। তাহলে আমরা যেটা দেখছি মোটা দাগের উপর, যে এই যে আমাদের মানে কি বলবো, এই যে হচ্ছে আমাদের ভাষণটা আমরা যখন দিচ্ছি, আমরা অ্যাজ ইউজুয়াল ওয়েতে যখন ভাষণ দিয়ে থাকে একজন মানুষ, তো সেটা যেভাবে দেয়া হয়ে থাকে ঠিক ওটার মতো করেই এই ভাষণটা হয়ে থাকে। এতে আসলে অনেক কৃত্রিমতার কোনো কিছু নাই। যেভাবে নর্মাল ভাষণ হয় এটাও সেভাবেই হয়ে থাকে। ঠিক আছে? তো এই ভাষণটা গেল। ভাষণটার পরে আমরা দেখি প্রতিবেদন। ভাষণে আমি হচ্ছে প্রতিবেদন দেওয়াটাকে নরমালি সবসময় স্টুডেন্টদেরকে প্রেফার করি যে প্রতিবেদনটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে? আজকের স্লাইডে অনেক কিছু আছে, হ্যাঁ? প্রতিবেদনের পরে আমাদের আছে সংলাপ, সংলাপের পরে আছে আমাদের ক্ষুদে গল্প, এরপর আছে আমাদের প্রবন্ধ। মানে মোট কথা যা যা আছে তার সবই কম বেশি আজকে আমরা দেখে ফেলতেছি ইনশাআল্লাহ। প্রতিবেদনটা মূলত ৩ প্রকার। সাধারণ প্রতিবেদন, যেটা কোনো সচেতন ব্যক্তি লিখতে পারে। একটা হচ্ছে কর্তৃপক্ষের লিখিত আদেশ বা নির্দেশ ক্রমে কর্তৃপক্ষ আদেশ দিয়েছে বলে। আর আরেকটা হচ্ছে যে পত্রপত্রিকা, টিভি চ্যানেল এগুলোতে নিজস্ব প্রতিবেদকরা যে ধরনের প্রতিবেদন লিখে থাকেন। চলো আমরা একটা দেখি, আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি কথা না বলে। তো প্রতিবেদনটা আমি সব সময় বলি অ্যান্সার করতে। প্রতিবেদন অ্যান্সার নিয়ে ইউটিউবে আমার একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো। ওটা বানিয়েছিলাম ২-৩ বছর আগে। ওটা খুব কম্প্রিহেন্সিভ ভিডিওটা। প্রায় ১.৫ লাখের মতো ভিউ হয়েছিল। ওই ভিডিওটা বেশ ভালো। তো পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদকের নাম মোহাম্মদ সেলিম রেজা। প্রতিবেদনের শিরোনাম পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ। আর প্রতিবেদনের তারিখ ২১শে মে ২০২৪। প্রতিবেদকের ঠিকানা কি? ২৩
আর কে মিশন, সরি 23 আর কে মিশন রোড। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এখন এখানে আমরা দেখি চলো যে আমরা কিভাবে এটা নিয়ে আগাই। ফার্স্টে কি দিব বাই দ্য ওয়ে, দেখো প্রতিবেদকের নাম দিব, প্রতিবেদনের শিরোনাম দিব, প্রতিবেদনের তারিখ দিব, প্রতিবেদকের ঠিকানা দিব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দিব। এরপরে আমরা টাইটেল দিব, টাইটেল শিরোনাম। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। বৃক্ষ মানুষের পরম বন্ধু, অথচ মানুষের অপরিণামদর্শিতার কারণে সুজলা সুফলায় পৃথিবী প্রতিদিন বৃক্ষশূন্য হয়ে পড়ছে। সচেতনতার অভাবে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। সো আমরা দেখো এই প্রতিবেদনটা আমি একটু দেখাই। হ্যাঁ, ফলে জীবন ধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর তাই বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা যেমন স্নান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্বক একটি বাগান করে রাখা ভদ্র প্রথার একটি অবশ্য কর্তব্য হওয়া উচিত। তো বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, নদীর ভাঙন থেকে ভূভাগকে রক্ষা করে, বৃক্ষাদি ঝড় ঝঞ্ঝা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে। মোট কথা, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের কোনো বিকল্প নেই। তো এইভাবে আমরা পুরোটাকে আস্তে আস্তে বলি। একটা প্রতিবেদনের মধ্যে যে জিনিসগুলো থাকে, প্রতিবেদনের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে আমরা তথ্য দিচ্ছি কিনা। ঠিক আছে, বা একটু সহজ কথায় যদি বলি যে ওতে আমরা ইনফরমেশন দিচ্ছি কিনা। ঠিক আছে, ডেটা আমরা কতটুকু দিচ্ছি, হ্যাঁ ইনফরমেশন দিচ্ছি কিনা, তথ্য দিচ্ছি কিনা। যেমন ধরো বাস্তবে সেটা মাত্র 7.70%। তারপরে এই যে 3.5%, বনভূমির 17, এই যে এগুলো হচ্ছে আমার ডেটা। ঠিক আছে। সময়ের প্রয়োজনে গাছ লাগানো এখন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে প্রাকৃতিক নানা বিপর্যয় দেখা দিয়েছে। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে বিশ্বের বনভূমি উজাড় হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। তো এইভাবে আমরা আগাইলাম। ঠিক আছে, প্রতিবেদনটা দিয়ে দিয়ে। তো আমরা লাস্টে কি করি, একদম লাস্টে এসে আমরা নিবেদক, তারপরে আমার নামটা আমি দিয়ে দেই। সো শেষে এখানেও হচ্ছে একইভাবে যে পরিশেষে এ কথা বলা প্রাসঙ্গিক যে এটা কত গুরুত্বপূর্ণ, মানে মোট কথা একটা উপসংহার দেওয়া বা শেষে একটা ভালো জিনিসের দিকে ডাক দেওয়া, এটা প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেদন যেহেতু তোমরা অ্যান্সার করবে, আমি আবার দেখাই। প্রথমে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের তারিখ, প্রতিবেদকের ঠিকানা, এরপরে টাইটেল, তারপরে তুমি গেলা প্রতিবেদনে, তুমি প্রতিবেদন পুরোটা দিলা। এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে। এখানে একটা কথা আছে, প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আমরা তখনই আঁকবো যদি সেই প্রতিবেদনটা সংবাদপত্রে পাঠানোর প্রয়োজন পড়ে। যদি সেটা সংবাদপত্রে পাঠানোর প্রয়োজন না পড়ে, তাহলে আমি এখানে প্রেরক প্রাপক মানে আমি কার কাছে পাঠাবো সেই চিঠি। সো এইটা আমরা খেয়াল রাখবো যে প্রতিবেদন খালি আন্দাগুন্দা খাম একটা আঁকলেই হবে না, কিন্তু আমি প্রেরক প্রাপকের ঠিকানা সহ খাম সেখানেই আঁকবো যেখানে আমার এটা কোথাও পাঠাতে হবে। যেমন ধরো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা নিউজ পেপারের প্রতিবেদন। তো এখন নিজস্ব প্রতিবেদক এখানে এটা লিখেছে। তারপরে ধরো এই যে সড়ক দুর্ঘটনায়, এখন যেমন এটা হচ্ছে আমি কারো বরাবর লিখেছি। এখন এই জায়গাতে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এখানে তার ঠিকানাটা দিতে হবে খামে। এই যে ধরো পুরো কাহিনীটা লিখলাম আমি। ঠিক আছে, ওয়েট, হ্যাঁ, এই যে এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা সহ খাম আঁকতে হবে। সো তোমার প্রতিবেদনটা যদি এমন হয় যে যদি তুমি এটা কোনো সংবাদপত্রে পাঠাচ্ছ বা কিছু বা কোনো ব্যক্তির কাছে পাঠাচ্ছ, তখন হচ্ছে তোমার খাম আঁকতে হবে, কারণ এখানে তো একটা চিঠির বিষয়াদি আছে। সো এই তো। হুম। আর আজকের স্লাইডটা খুব ভালো করে দেখবা ক্লাসটা শেষের পর। এখন আমি চ্যাটটা রিজুম করছি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে করো। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে করো। ভাই আপনার ইউটিউব চ্যানেল নাম কি? আব্দুল্লাহ মেহেদী নামে আমার একটা চ্যানেল আছে, বাট ওটা আসলে ওইভাবে রেগুলার না। আমি রেগুলারলি আসলে কন্টেন্ট দেওয়া হয় না। আমি চেষ্টা করছিলাম কন্টেন্ট দিতে, স্যাডলি ওইভাবে খুব একটা দেওয়া হয় নাই।
হুম। আচ্ছা, দিনলিপি কতটুকু লিখতে হয়? আ আর হচ্ছে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই অনেক ছোট লিখেছি ২ পৃষ্ঠা, ফাইন শ্রীযুতি। আচ্ছা, ভাইয়া আপনার প্রতিবেদনের ভিডিওটা কোথায় পাবো? সার্চ করি YouTube এ আব্দুল্লাহ আল মেহেদী প্রতিবেদন লিখে। পুনর্বাসন শব্দটার মানে হচ্ছে আয়েশা, ধরো বন্যার সময় একটা জায়গাতে সব ভেঙে-টেঙে গেছে। মানুষজন ওখানে আর থাকার অবস্থা নাই। পরে আমরা সরকারিভাবে ঘরবাড়ি বানায়া বা প্রাইভেট ভাবে টাকা উঠায় বানায়া মানুষকে আবার থাকার ব্যবস্থা করলাম। এটা মানে হচ্ছে পুনর্বাসন করলাম। এরকম। হ্যাঁ। প্রতিবেদন কত পৃষ্ঠায় লিখব? প্রতিবেদন কত পৃষ্ঠায় লিখবা? এপিঠ-ওপিঠ মিলায় ২ পৃষ্ঠা লিখতে পারো আরকি সর্বোচ্চ। আমার মা রাজিন জিজ্ঞেস করেছে কেমন আছে? রাজিন হয়তোবা তুমি জানো না, উনি ঈদের দিন মারা গেছেন আমার মা। ঈদের দিন ফজরের নামাজের একটু আগে ২:৩০ টার দিকে মারা গেছেন। খামটা কিভাবে আঁকবো? আচ্ছা, ভালো প্রশ্ন। হুম, আমি জাস্ট এখানে দেখাইলাম। ধরো এই জায়গাতে তুমি খাম আঁকলা। তোমার এই পাশে কি? এই পাশে হচ্ছে প্রেরক। আর এই পাশে কি? আচ্ছা, প্রাপক। মানে এই পাশে তুমি নিজে, তোমার ডিটেইলস, আর এই পাশে তুমি যাকে পাঠাচ্ছ তার ডিটেইলস। আর এদিকে ডাক টিকিট। এই যে হচ্ছে তোমার খাম। প্রতিবেদনটা তাহসান বোঝানোর জন্য আসলে আরেকবার কি আছে আমি জানি না। প্রতিবেদন এখানে যেই মডেলগুলো দিয়েছি তুমি এটা একটু দেখে নিও, তাহলে আশা করি বুঝতে পারবা। তারপরেও আমি বলে দিচ্ছি। খাম কি অপর পৃষ্ঠায় দেয়া যাবে? দেয়া যাবে। খাম কি ডিজাইন করতে হবে? না, কোনো ডিজাইন নাই। আচ্ছা, দিনলিপি প্রতিবেদনে গেলে কি চিঠির মতো ২ পৃষ্ঠা লিখতে হবে? ২ পৃষ্ঠা লিখতে পারলেই ভালো। ঠিক আছে। হ্যাঁ। ভাষণ সহজ নাকি প্রতিবেদন সহজ? অবশ্যই প্রতিবেদন সহজ। দিনলিপি প্রতিবেদন এগুলো কি চিঠির মধ্যে ২ পৃষ্ঠা লিখতে হবে? এই জিনিস আমি উত্তর দিয়েছি মাত্র। আচ্ছা, ভাষণ ভালো লাগে মেহজাবিনের কাছে। ভাষণ ভালো লাগলে তুমি অবশ্যই ভাষণ লিখবা। ভাইয়া বুঝবো কিভাবে কোনটা সাধারণ প্রতিবেদন? প্রশ্নেই দেওয়া থাকবে। এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে না। কিন্তু এটা তো তুমি দেখেই বুঝবা। কোনটা সাধারণ প্রতিবেদন আর কোনটা কি। এটা তো প্রশ্ন দেখেই বোঝা যায়। আচ্ছা, ৩ টির মধ্যে সামঞ্জস্য কি অসামঞ্জস্য কি? আচ্ছা, আমি বলছি। দাঁড়াও। ঠিক আছে। ওকে। আমি চ্যাটটা অফ করি তাহলে। প্রতিবেদন আমরা ৩ ভাবে দেখতে পেলাম। তাই তো? প্রতিবেদন কয় রকম হয়? প্রতিবেদন ৩ রকম হয়ে থাকে। সো আমি একটু দেখাই আবারও যে এটা নিয়ে যেহেতু কথা বলতেছো তোমরা বারবার। প্রতিবেদন ৩ প্রকারের হয়ে থাকে। তো সেই ৩ প্রকারের প্রতিবেদনের মধ্যে একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, যেটা যেকোনো মানুষ লিখতে পারে, যেকোনো সচেতন ব্যক্তিই লিখতে পারে। একটা হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে কেউ নির্দেশনা দিয়েছে এজন্য, আর হচ্ছে নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন। তো এগুলা কিছুই বোঝার দরকার নাই। এখন এগুলা ভুলে যাও। সরাসরি এখন চলো ৩ টা এক্সাম্পল দেখাই। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। এই শিরোনামে একটা প্রতিবেদন রচনা করো। তো তুমি প্রতিবেদন একটা রচনা এখানে করলা। শেষ। হুম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখন সবচেয়ে ভালো হয় কি? তুমি নিজস্ব প্রতিবেদক ঢাকা এভাবেও দিতে পারো। ফার্স্টে যে শিরোনাম দিয়ে, অথবা তুমি এই যে প্রতিবেদকের নাম, শিরোনাম, তারিখ, ঠিকানা এভাবেও দিতে পারো। হ্যাঁ। তারপরে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তো বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার বিষয়ে প্রতিবেদন, এটা হচ্ছে এখানে দেওয়া হলো। হুম। এখন তুমি কিভাবে দিবা? এটা তোমার কাছে প্রশ্ন আসতে পারে। ওই যে ১ম যেটা দিছি ওটার মতো করে দিলেই হবে। মানে এখানে বেশ কয়েকটা ফরমেট তুমি ফলো করতে পারো। তার মধ্যে আমি তোমাদেরকে পার্সোনালি বলব এই যে এই ফরমেটটা ফলো করতে। এটা। আর আমি যেটা বলেছি প্রতিবেদনের উপর আমার একটা অনেক ডিটেইলস ভিডিও আছে। চাইলে ওইটা কেউ দেখতে পারো। ওটা দেখলে আর কোনো প্রশ্ন তোমার থাকার কথা না আরকি প্রতিবেদন নিয়ে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি সংলাপে। সংলাপ আমরা দিব কি দিব না সেগুলো পরের ইস্যু। আগে চলো সংলাপ নিয়ে কিছু কথাবার্তা আমরা বলি। সো সংলাপ লেখার নিয়মকানুন, ১ম এ খাতার মাঝখানে পরীক্ষায় যে বিষয়ে সংলাপ লিখতে আসবে সেই বিষয়টা নীল কালি দিয়ে বড় করে লিখব।
শিরোনামের নিচে সংলাপ শুরুর আগে ব্র্যাকেটের মধ্যে একটা প্রেক্ষাপট লেখা ভালো। যাদের মধ্যে সংলাপ হবে তাদের নামটা আমরা ব্যবহার করব। আর নাম লিখে কোলন দিয়ে ভিতরে আমরা সংলাপ লিখব। বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে ২ বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে ২ বন্ধুর মধ্যে সংলাপ। এগুলোতে তো কিচ্ছু নাই শেখার, পুরাটাই হচ্ছে বানিয়ে, বানিয়ে লেখা যায়। ১ম এ একটা টাইটেল দিবা, বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে ২ বন্ধুর সংলাপ। এই টাইটেলের পরে আমার এই ২ বন্ধু, ধরো আবির, আসিফ। এখন তুমি নাম দিলা ধরো আব্দুল্লাহ, শাহিদিন, বা তুমি নাম দিলা এনাম আর শাওন। অনেক নাম দিতে পারো। তুমি, এটা তোমার ইচ্ছা। যা খুশি তা নাম দিবা তুমি একটা। তো এইভাবে এই ডায়ালগ লিখতে থাকবে। এখানে কিচ্ছু নাই শেখানোর। সো এগুলো হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কথাবার্তা বলি ওগুলাই। শেষ। সংলাপ কি দিবা কি দিবা না, আমি তোমার জায়গাতে থাকলে সংলাপটা আমি খুব পছন্দ করতাম দিতে। ক্ষুদে গল্প আমাদের সময় ছিল না এগুলা। এগুলো অনেক পরে শুরু হয়েছে। ক্ষুদে গল্প খুব নাটকীয়ভাবে শুরু করতে হয়, যেটা লেখার সহজ কৌশল। তারপরে মূল ঘটনাটা বর্ণনা করতে হয়, সহজ সাবলীল এবং প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে হয়। চলো আমরা একটা ক্ষুদে গল্প দেখি। বিপদে বন্ধুর পরিচয়। এটা হচ্ছে আমার ক্ষুদে গল্প। তো এই শিরোনামে একটা ক্ষুদে গল্প লিখো। তো অফকোর্স আমার শিরোনামটা দিয়ে দেওয়া মানে প্রথমে আমি টাইটেলটা এখানে দিয়ে দিব। বিপদে বন্ধুর পরিচয়। নদীপথে ২ বন্ধুর নৌকা ভ্রমণ, পরস্পরের জন্য আত্মত্যাগের অঙ্গীকার, আকস্মিক নৌকা ডুবে যায়। এক বন্ধু সাঁতার জানে, আরেক বন্ধু সাঁতারে অক্ষম। মানে একটা নাটকীয়তা দিয়ে যদি ক্ষুদে গল্পটা শুরু করা হয় তাহলে সবচেয়ে ভালো। ঠিক আছে? সুমন, আমাকে বাঁচা। বন্ধু, আমি সাঁতার জানি না, ডুবে যাচ্ছি। নিশানের ডাক শুনে সুমন তার দিকে এগিয়ে যেতে থাকে। বন্ধু, আমি আসছি। সুমন প্রায় ডুবন্ত নিশানের হাত ধরে ফেলে। নিশান বারবার সুমনকে জড়িয়ে ধরে নিঃশ্বাস নিতে চেষ্টা করে। এদিকে নদীতে তীব্র স্রোত। সুমন ভাবে এভাবে নিশানকে বাঁচাতে গেলে দুজনকেই ডুবে মরতে হবে। তখন সুমনের মনে পড়ে যায় তার ক্রীড়া শিক্ষকের একটি উপদেশ। তিনি বলেছিলেন, কেউ যখন ডুবতে থাকবে তখন তার চুল মুঠ করে ধরে তাকে কিনারে নিয়ে যেতে হবে। তা না হলে সাঁতার না জেনে ডুবতে থাকা লোককে বাঁচাতে গিয়ে তার সাথে নিজেকেও ডুবে মরতে হবে। তখন সুমন নিশানের হাত ছেড়ে দিয়ে তার চুল ধরে সাঁতরে তাকে নদীর কিনারে নিয়ে আসে। নিশান হাঁপাতে হাঁপাতে বলে, বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তুই আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ। তোর মতো বন্ধুই প্রকৃত বন্ধু। তো এই তো, এগুলো খুব সহজ। মানে ক্ষুদে গল্পের মতো সহজ কিছু নাই, কিন্তু ক্ষুদে গল্পতে মার্কসটা একটু আসলে হয়ে যায়। যদি ওরকম ক্রিয়েটিভ না লেখা যায় তাহলে ক্ষুদে গল্পতে আসলে মার্কস তোলাটা একটু কঠিন বটে। হ্যাঁ, এখন আমি আবার চ্যাটটা ওপেন করছি প্রবন্ধে যাওয়ার আগে। তোমাদের মনে কি প্রশ্ন আছে করো। তোমাদের এই যা পড়ালাম এতক্ষণ এটা নিয়ে যদি প্রশ্ন লেখে, একজন লিখেছে ছোঁয়া, ২ পৃষ্ঠার বেশি লেখা যাবে না। লেখা যাবে ছোঁয়া, কিন্তু দরকার নেই লেখার। তোমরা কিন্তু নিচে একটা লেখা দেখতে পাচ্ছ, এসএপি কিউ3, মানে স্যাপ কিউ3। এই প্রোমো কোডটা যদি তোমরা ব্যবহার করো মাত্র ২৭০০ টাকায় কিন্তু তোমরা নতুন কোয়ার্টারে ভর্তি হয়ে যেতে পারছো। সো এই সুযোগটা যেহেতু খুব বেশি সময় ধরে নাই, তাই তোমরা এটা করো। চুল ধরে কেন উঠানো হয় সে যদি, এটা আমার জানা নাই। হুম। হ্যাঁ, ভাষণ কয় পেজ লিখবো? ভাষণের কোনো ঠিক ঠিকানা নাই। লেখো। সংলাপ দিলেই ভালো। হ্যাঁ, সুমাইয়া, সংলাপ দিলেই ভালো। থ্যাংক ইউ ফাতেমা আক্তার, যে আমার বোঝানো তোমার ভালো লেগেছে এবং কোনো প্রশ্ন নাই। হ্যাঁ। ইরফান, এটা আমিও আসলে আগে জানতাম না যে ডুবলে যে চুল ধরে। এটা আমিও এই গল্পটা ক্লাসটা বানানোর সময় দেখেছি। আমি আসলে জানি না কেন ওই ডুবলে চুল ধরে। এগুলাতে কি মার্কস বেশি কাটে? সোহান, আমি যেগুলো বলছি এগুলো দিতে পারো। মার্কস বেশি কাটে বিষয়টা এমন না। তুমি ভালো করে লিখলে সবকিছুতেই মার্কস পাবা। ভাষণ কয় পেজ লিখবা? মেহজাবিন, তুমি ভাষণ ২-৩ পেজ লিখতে পারো, এর বেশি দরকার নাই। খুদে গল্প কত পৃষ্ঠা লিখবো? ২ থেকে ৩ পাতা সর্বোচ্চ, এর বেশি না। দিনলিপিটা দেখান, একই কথা লিখেই যাচ্ছে একজন ফিয়ারলেস ফাইটার। সংলাপের টাইটেল কি নীল কালিতে লিখবো? যেকোনো কিছুর টাইটেলই নীল কালিতে লিখো। খুদে গল্প কি পরীক্ষায় আসবে? দেখা যাক কি আসে। সবগুলো আগে শিখো। হুম। হ্যাঁ, সংলাপের হেডিং কি কালার পেন দিলে অসুবিধা? শাহেদ জিজ্ঞেস করেছো। আচ্ছা, কালার পেন বলতে নীল কালি। হ্যাঁ, নীল কালি ছাড়া আমরা অন্য কিছু বুঝাবো না। সুদর্শন খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, স্যার বিসিসি সিসি এটা দিয়ে কি বোঝায় ইমেইলের? আচ্ছা, সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কার্বন কপি।
বিসিসি মানে কি? বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। কি বোঝায় এটা দিয়ে? আমরা যখন ইমেইল করি তখন আমরা সিসি অপশনটাতে যাকে রাখি, ধরো তুমি আমাকে একটা ইমেইল করবা, তুমি ওই ইমেইলটা, একই ইমেইলটা তুমি শাওনকে পাঠাইতে চাও, এনাম ভাইকে পাঠাইতে চাও, শাহিদিনকে পাঠাইতে চাও, ধরলাম তুমি আর কাকে পাঠাইতে চাও, একই ইমেইলটা ধরলাম তুমি হিরণময় বাউলিয়া ভাইয়ের কাছেও পাঠাইতে চাও। এখন তুমি সিসিতে রাখলা, আমাকে মেইনটা রেখে সিসিতে রাখলা বাকিদেরকে। তখন ইমেইলটা এভাবে তারা দেখবে যে আমি ইমেইলটা মূলত আমাকে করা হয়েছে এবং তাদের সবাইকেও তুমি এটা জানাতে চাও, এবং তুমি এটাও চাও যে সবাই জানুক যে কাকে কাকে জানানো হয়েছে, এটা সবাই যাতে জানে। এটাকে বলে সিসি। অর্থাৎ আমাকে তুমি ইমেইলটা মূলত পাঠিয়েছো, বাট তুমি চাও যে আমি যাদের যাদের নাম বললাম, যে শাওন, এনাম ভাই, হিরণময় বাউরিয়া ভাই, তারা সবাইও সেম ইমেইলটা পাবে, এবং তুমি এটাও জানো যে এটা জানুক, কে কে পেয়েছে এটা সবাই জানুক, কোনো সমস্যা নেই। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তুমি আমাকে ইমেইলটা পাঠাবা এবং তুমি অন্যদেরকে যখন বিসিসি করবা, সবার কাছে ইমেইলটা যাবে কিন্তু তারা কেউ জানবে না যে কাকে আসলে তুমি পাঠিয়েছো। মানে জিনিসটা যে তুমি আর কাকে কাকে পাঠিয়েছো এটা কেউ জানবে না। অর্থাৎ বিসিসি দিলে জিনিসটা এমন ভাবে ফুটে উঠে চোখের সামনে যে মনে হয় যে আমাকেই দিয়েছে আলাদা করে। এটা হচ্ছে বিসিসি দেখলে মনে হয়। আর সিসি দেখলে কি? সিসি তো কার্বন কপি, সিসি তো সবাই জানে যে কাকে কাকে পাঠানো হয়েছে। এই হলো সিসি আর বিসিসির পার্থক্য। আচ্ছা, হুম। এই মাঝে দিয়ে অনেক চ্যাট, অনেকগুলা মেসেজ চলে আসছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, সংলাপ যেকোনো পৃষ্ঠা থেকে লেখা যায়, সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ। একেকজন একেকটাকে নীল বলে। নীল কলিটা একটু দেখান। একটা এইচএসসি স্টুডেন্ট যদি নীল কালি না চিনে, আসলে আমার মনে হয় যে কি বলবো? আমার কিছু বলার নাই আমার। এইচএসসি দিচ্ছে, নীল কালি চিনে না। তা আমার মনে হয় যে কিছু বলার নাই আমার। তুমি একটু চোখের ডাক্তার দেখাও ভালো করে। রনি ভাইয়ের সাথে কনট্যাক্ট করো। প্রশ্ন করলে উত্তর পাই না। অসীম, জিজ্ঞাসা করো আবার তোমার প্রশ্নটা। আমি হচ্ছে উত্তর দিচ্ছি এখন, বলো। ভাইয়া, খুদে গল্প কম লিখে মূল কথা তুলে আনলে হবে। তানজিনা, আসলে খুদে গল্প তো একটা ক্রিয়েটিভ জিনিস। এখানে আসলে মূল কথাটা আবার কি? সো এটা কম লিখবা আমি প্রেফার করি না। একটু বড় লিখলেই ভালো আরকি। হ্যাঁ। প্রতিবেদনটা আরেকবার রিভিউ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ইরফান, আমি প্রতিবেদনটা দিব। সংলাপ, হ্যাঁ, যেকোনো পৃষ্ঠা থেকে লেখা যায়। হ্যাঁ, রনি ভাই তো চোখের ডাক্তার। উনি চক্ষু বিশেষজ্ঞ রনি ভাই। হ্যাঁ। বিসিসি, সিসি কি সবই মিলিয়ে লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ। দিনলিপিটা দেখেন, দেখাবো। আচ্ছা, মেহজাবিন জিজ্ঞেস করেছে, সম্প্রসারণের মধ্যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত আর তুমি অধম, তাই বলে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কোনটা পড়বো? স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা, এটা পড়বা। আর হচ্ছে তুমি অধম, এটা পড়বা। হুম। প্রশ্ন করলে কেউ যদি ক্লাসে উত্তর না পাও, দেখা যায় আমাদের আসলে এত মানে প্রশ্ন আসে একই সাথে, তাহলে আমি রিকোয়েস্ট করব তখন যে গ্রুপে প্রশ্ন করতে। ঠিক আছে? হ্যাঁ, গ্রুপে প্রশ্ন করবা, তাহলে অবশ্যই উত্তর পাবা। ক্লাসে সবসময় আমরা চাইলেও পারি না। আচ্ছা, রচনা কত পৃষ্ঠা লিখলে ভালো হয়? ১০ পৃষ্ঠা লিখলে ভালো হয় এট লিস্ট। এর চেয়ে বেশি লিখলে তার একটু ভালো। সবার মেসেজই যায়। নিশি, তোমার প্রশ্ন করো। তোমার মেসেজ কি যায় না এটা না বলে? আচ্ছা, আমি তোমার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি। তারপরে যদি বাই চান্স মিস চলে যায়, আমি তো বললাম যে তোমরা গ্রুপে প্রশ্ন করবা তাহলে। হ্যাঁ, তোমরা প্রশ্ন করো। আচ্ছা, আচ্ছা। গ্রুপে মেসেজ অ্যাপ্রুভ করে না, গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে না। গ্রুপে যদি তুমি ঠিকঠাক পোস্ট দিয়ে থাকো, অফকোর্স অ্যাপ্রুভ করবে। আর যদি হচ্ছে এরপরেও গ্রুপে দেখো যে অ্যাপ্রুভ করতেছে না, একটু কাইন্ডলি আমাকে ইনবক্স করবা ওইটার স্ক্রিনশট দিয়ে। এটা আমি দেখবো কে অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, চলো আমরা এখন চলে যাই রচনাতে। হ্যাঁ, আমরা আর না আটকে থাকি এক বিষয়ে। আমরা এখন রচনাতে চলে যাচ্ছি, প্রবন্ধতে। কত পৃষ্ঠা? আমরা মিনিমাম ১ ঘন্টা রাখবো হাতে।
ঠিক আছে? রচনা লেখার জন্য আমরা মিনিমাম ১ ঘন্টা রাখবো রচনা লেখার জন্য। এবং রচনাতে আমরা কি করব? রচনাতে আমরা মিনিমাম ১ ঘন্টা রাখবো রচনা লেখার জন্য এবং আমরা এই রচনাতে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, পদ্মা সেতু ও অর্থনৈতিক উন্নয়ন, স্বদেশ প্রেম এবং কর্মমুখী শিক্ষা। এগুলার যেকোনো একটা বিষয়ে আমরা প্রবন্ধ রচনা লিখব। ঠিক আছে? যশোর বোর্ড ২০২৪ এসেছিল। সো আমরা ইম্পোর্টেন্ট কোনটা, ইম্পোর্টেন্ট না কোনটা, এগুলো অনেক পরের বিষয়। এগুলো নিয়ে পরে ক্লাসে আলোচনা করবেন হিরণময় ভাই। আমরা এবারে রচনা লিখব। রচনা লেখার সময় আমরা জানি এই বিষয়গুলা, তারপরেও আমরা ১ম এ যেটা করতে হয় যে মনে, মনে একটা খসড়া সাজিয়ে নিতে হয় যে আমি আসলে কি লিখবো না লিখবো। আর নির্ভুল বানান, বাক্যের শুদ্ধতা এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। একই সাথে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ আমরা করতে পারবো না। যেটাকে কি বলে? যেটাকে বলে গুরুচণ্ডালী দোষ। এটা আমরা করতে পারবো না। তো আমরা এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে স্বকীয়তা যেমন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের মনোযোগী থাকতে হবে। তো প্রবন্ধ রচনার এত প্রকারভেদ, এত কিছু আমাদের জানতে হবে না। আমরা এবার সরাসরি চলে যাব রচনার প্র্যাকটিসে, হ্যাঁ? এগুলো জাস্ট এমনিতে আলোচনার জন্য বলা হয়েছে। আমরা দেখি যে আমাদের প্রবন্ধ রচনাতে মূলত কয়টা অংশ থাকে। একটা হচ্ছে ভূমিকা অংশ, তারপরে আমার যে মূল অংশ, এরপর আমার থাকে উপসংহার অংশ। তো ভূমিকা অংশতে আমি কি নিয়ে কথা বলছি? যেমন ধরলাম আমার যদি আসে অধ্যবসায় বা ধরলাম আমার যদি আসে যে আ কৃষিকাজে বিজ্ঞান। এখন আমি ভূমিকা অংশতে এটা বললাম যে অধ্যবসায় বলতে আসলে কি বোঝায় এবং অধ্যবসায় মানুষের জীবনে কিরকম ভূমিকা রাখে। এটা হচ্ছে আমার ভূমিকা অংশ। মূল অংশে যখন আমি গেলাম তখন অনেক কিছু চলে আসে। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে রচনা লেখার কিছু টিপস বলব। আমি নিজে বিশ্বাস করি যে রচনা লেখা নিয়ে আমার খুব ভালো ধারণা আছে। আমার নিজের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে রচনাতে। আমি সারা বাংলাদেশে ২য় হয়েছিলাম স্কুল পর্যায়ে। আমি যখন ক্লাস 9 এ না 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়ি। না, ক্লাস 9 এ পড়ি আমি তখন। আমি তখন ক্লাস 9 এ পড়ি। আমি সারা বাংলাদেশে 2nd হয়েছিলাম জাতীয় রচনা প্রতিযোগিতাতে। সো এটা আমার একটা বিরল অভিজ্ঞতা। এটা আমার একটা বিরল অভিজ্ঞতা। আমি তখন 2nd হয়েছিলাম ওটাতে এবং আমার খুব ভালো অভিজ্ঞতা আছে রচনা নিয়ে পার্সোনালি। সো আমি তোমাদেরকে কিছু বিষয় বলতে পারি এটা নিয়ে। তো এই যে ভূমিকা অংশ, মূল অংশ আর হচ্ছে উপসংহার অংশ নিয়ে আমি কিছু জিনিস তোমাদেরকে বলতে পারি আরকি এই রচনার। সো রচনা আমি যখন লিখেছিলাম, আমার মনে পড়ে যে সেইবার আমি রচনা লিখতে গিয়ে এমন কিছু বিষয় শিখেছিলাম, পরবর্তীতে আমার বোর্ড এক্সামে আমি ওভাবে রচনা লিখে অনেক ভালো মার্কস পেয়েছি। প্রথমত রচনা লেখার সময় আমাদেরকে যতটুকু সম্ভব কবিতা বা ছড়া, বিভিন্ন উক্তি এগুলো ব্যবহার করতে হবে। যেমন ধরো সংবাদপত্র, এটা আমার রচনা। আমি শুরু করলাম ভূমিকাটা এভাবেই, প্রত্যুষে খুলিয়া দ্বার দেখি দাঁড়াইয়া হকার, মুখে হাসি, হাতে বিশ্ব সমাচার। মানে সকালবেলা আমি দরজা খুলে দেখি, মুখে হাসি একজনের এবং হাতে বিশ্বের সব খবর, সংবাদপত্র। তারপরে এরকম আরো নানা রকম কবিতা আমি দিতে পারি। সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার আ কিসের কথা বলছি? এটা হলো গিয়ে আমার যে রচনার ভূমিকা অংশ। ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার রচনার ভূমিকা অংশ। তারপরে আমি রচনাতে গেলাম, ভালো কথা। রচনাতে যাবার পরে আমাকে আমি যদি রচনাতে গেলাম, ভূমিকা অংশটা লিখলাম বা যেটাই লিখলাম, কবিতা বা ছড়া দিলাম, উক্তি দেওয়া রচনাতে। ধরো তাই এটা নিয়ে সক্রেটিস বলে গেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কিংবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন বা এরকম অনেক কিছু হতে পারে। বা স্বামী বিবেকানন্দ বলেছেন, "গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়।" আচ্ছা, তারপরে আমি বলতে পারি গৌতম বুদ্ধ বলেছেন বা বলি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কখনোই আমরা কোনো উক্তি অন্য ভাষায় দিব না। সবসময় বাংলায় লিখ। সবসময় বাংলায় লিখব। তুমি কখনো একটা ইংরেজিতে এসে লিখতে গিয়ে মাঝখানে বাংলায় ১ লাইন দিয়ে তুমি একটা উক্তি দাও কখনো? দাও না তো।
সো এটা হচ্ছে একটা ফালতু প্র্যাকটিস এবং আমাদের দেশে অনেক ভালো ভালো ব্যাকরণ বইয়েও এই গাধার মতো কাজটা করেছে। একটা বাংলা লেখার মধ্যে ঠাস করে একটা ইংরেজি লাইন ঢুকায় দিছে। ধরো ইংরেজি কোনো একজন কবির কোনো একটা কবিতা কিংবা কোনো লেখকের কোনো একটা কথা বা যে কোনো মানুষের কথা, এটা করা যাবে না। তুমি এটার অনুবাদটা লিখবা, বঙ্গানুবাদটা লিখবা, ইংরেজিটা লেখা যাবে না। তাহলে কবিতা বা ছড়া গেল, উক্তি গেল। ঠিক আছে? সবসময় বাংলায় লিখবো। এইবারে আমাদের কি আসে? এবারে আমাদের আসে উপসংহার। ঠিক আছে? এবার আমাদের কি আসে? উপসংহার অংশ। আচ্ছা, তো উপসংহার অংশের মধ্যে আমরা কি পাই? এটা চলো একটু দেখি, হ্যাঁ? উপসংহার অংশের মধ্যে আমরা কি পাই? ভূমিকা অংশ দিলাম। তারপরে আমরা এবারে যাচ্ছি কি? এবার আমরা যাচ্ছি আমাদের উপসংহার অংশে। চলো। সো আমি যখন মেইন লাইনটা দিচ্ছি, আমি আমার মূল অংশের মধ্যে অনেকগুলা সাব পয়েন্ট থাকবে। অর্থাৎ আমি মূল কথার মাঝখান দিয়ে ধরো সংবাদপত্র। তো ওইটার মাঝখানে তো আমি অনেক কথা সংবাদপত্রের উৎপত্তি, প্রথম বাংলাদেশের সংবাদপত্র, সংবাদপত্রের ইতিহাস, পৃথিবীর প্রথম সংবাদপত্র, তারপরে সংবাদপত্রের প্রকারভেদ, সংবাদপত্রের এখনকার দিনে যেমন ডিজিটালাইজড হয়েছে, অনলাইনে অনেক কিছু এসেছে। এরকম নানা বিষয়াদিকে ধরো আমি তুলে ধরলাম। আর আমি যখন হচ্ছে কবিতা এবং ছড়া দেই, উক্তি দেই, তার পাশাপাশি আরেকটা বিষয় আছে যেটা দিলে আমার নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা হলো তথ্য। এবং আরেকটা জিনিস যেটা দিলে আমার নম্বরের সম্ভাবনা অনেক বেড়ে যায়, সেটা হলো যদি আমি গ্রাফ কিংবা চার্ট দিতে পারি। কেন যেন বেশিরভাগ শিক্ষার্থী গ্রাফ বা চার্ট দেয় না, কারণ এটা সম্পর্কে জানে না। কিন্তু আমি বলতে পারি যদি তুমি গ্রাফ বা চার্ট দাও তাহলে তোমার মার্কস অনেক বেড়ে যাবে। এমনকি যখন মানুষ বিসিএস রিটেন দেয় বিসিএস এর, সো সেখানেও কিন্তু যখন লিখতে হয় গ্রাফ চার্ট এগুলো ব্যবহার করলে লেখার মানটা অনেক বেড়ে যায়। ধরো তুমি জাস্ট নর্মালি একটা টেবিল দিলে, একটা টেবিল, যে কোনো একটা কিছু না একটা টেবিল দিলা। যেমন ধরো তোমার কাছে জানতে চাইলো যে ইন্টারনেটের সুফল কুফল নিয়ে, এমন। তো তুমি মাঝখানে একটা টেবিল দিয়ে দিলা সুফল কুফল। বা ধরো তুমি বলতে পারো যে স্যার আমার কাছে যদি তথ্য না থাকে, তুমি বানায় বানায়ও তথ্য দিতে পারো। এটা আমি ওপেনলি বলতেছি, বানায় বানায়ও তথ্য দিতে পারো। বাট ওর মধ্যে একটু বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আর কি। মানে তুমি যদি একদম গাছে মাছে তথ্য দাও, যেই তথ্যগুলোর মানে বিশ্বাস হবে না, তাহলে হবে না। যেমন ধরো আমি বললাম যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তো তুমি দিলা যে নিউ ইয়র্ক টাইমস এর মতে বা বিবিসির তথ্য অনুযায়ী, এখন যিনি খাতা দেখছেন কোনো সম্ভাবনা নাই যে তিনি গুগলে সার্চ করে দেখবেন যে আসলেই বিবিসি কি এটা এইভাবে তথ্য দিয়েছে কিনা, যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তো তখন ধরো তুমি দিলে এখানে 2020, 2021, 22, 23, 25, 5 বছরে তুমি প্রতি বছর এমন ধরো অনেক অনেক সংখ্যাটা বাড়াইলা। তো তাতে কি হয়? এতে একটা ভালো ইমপ্রেশন ক্যারি হয় যে ওয়াও, আমি একটা টেবিল দিয়েছে, গ্রাফ দিয়েছে, চার্ট দিয়েছে, তাহলে আরো ভালো দেখায়। এখন এতে অনেক মার্কস পাওয়া যায় আরকি তখন যদি এইভাবে রচনা লিখতে পারো। আমি জানি না আমার মতো করে এত ইফোর্ট দিয়ে রচনা লিখবা কিনা, কিন্তু যদি লিখো তাহলে তুমি অনেক ভালো মার্কস পাবা। তো আমি যেটা বললাম যে তথ্য দিবা, গ্রাফ চার্ট দিবা। এখন তুমি যদি বলো যে ভাই স্যার আমার যদি উক্তি মনে না থাকে, কোনো সমস্যা নাই। তুমি নিজে নিজে বানায় দিয়ে দিবা উক্তি। যে তাই তো কবি বলে গেছেন, দিয়ে দিলা একটা কিছু। কবিতা বা ছড়া। তুমি নিজে একজন কবি হয়ে যাও না কেন? কবি বলে গেছেন। কোন কবি বলে গেছেন? আমি আমিই কবি। তারপর উক্তি। সেটাও তুমি এরকম উক্তি-টুক্তি বানায় দিয়ে দিবা। তো এটা আমি একদম মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের সাথে তো তোমরা আমার স্টুডেন্ট, খুব কাছের মানুষ। তো তুমি বানায়-ছানায়ও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। যেমন আমার মনে আছে আমি নিয়মিত গানের লাইন লিখতাম। এরকম কবি বলে গেছেন। একটা গান আছে বিখ্যাত আর্টসেলের, সেটা হলো 'অন্য সময়'। তো ওই গানের মধ্যে একটা লাইন আছে এমন যে উম দাসত্বের দাস হয়ে ফিরছি, বিবাগী পথিকের বেশে, বারে বারে একই ঠিকানায়। তো আমি এটা বলে দিলাম। দাসত্বের দাস হয়ে ফিরছি, বিবাগী পথিকের বেশে, বারে বারে একই ঠিকানায়। এই যে বলে দিলাম এটা আমি। এটা কেমন লাগলো, হ্যাঁ? এটা আমি লিখে দিলাম এটা। তো এখন এটা কি কেউ জানে যে এটা কি আর্টসেলের লাইন না কার লাইন? এরকম আরকি। আচ্ছা, এবারে চলো আমরা দেখি শিষ্টাচার। হ্যাঁ, এই একটাই আমি আজকে এক্সাম্পল দেখাবো, তারপরে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে ক্লাসটা শেষ করে দিব। ১ম এ আমি ভূমিকা। ঠিক আছে? আমরা ভূমিকা লিখলাম। তো শিষ্টাচার কি এই বিষয়টা আমি বললাম। তারপরে শিষ্টাচারের মাধ্যমে কিভাবে সহজে অন্যের মনে স্থান করে নেওয়া যায় এটা বললাম। শিষ্টাচারের প্রাথমিক শিক্ষা, নানা কথা শিষ্টাচার নিয়ে ভূমিকা দিলাম। এরপরে শিষ্টাচার বিষয়টা কি? এটা নিয়ে আমি কথা বললাম। আত্মীয়, অনাত্মীয়, পরিচিত, অপরিচিত সকলের সঙ্গে প্রীতিপূর্ণ রুচিসম্মত ব্যবহারই শিষ্টাচার। শিষ্টাচারে সকলেই মুগ্ধ হয়। শিষ্টাচার বলতে বাইরের মার্জিত ব্যবহারই শুধু নয় ভদ্রতার সামাজিক রীতি অনুসরণ, এর সঙ্গে যুক্ত আছে সুজনের মহৎ হৃদয়ের গভীর উষ্ণ স্পর্শ।
শিষ্টাচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। শিষ্টাচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। আচ্ছা, তো এখন এটা কি? এই শিষ্টাচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথাবার্তা হইল। ছাত্র জীবনে শিষ্টাচারের স্থানটা কোথায় সেটা নিয়ে কথাবার্তা হইল। মানব জীবনে শিষ্টাচারের স্থান কোথায় এটা নিয়ে কথাবার্তা হইল। শিষ্টাচারহীনতার যে বর্তমান চিত্রটা রয়েছে এটা নিয়ে কথাবার্তা হলো। প্রতিকারের উপায় কি শিষ্টাচারের এটা নিয়ে কথাবার্তা হলো। লাস্টে আমি উপসংহারে ফিনিশিংটা এনে দিলাম। এখন আমি কি করলাম? আমি এত ফাস্ট গেলাম কেন? প্রথম কথা, রচনা কখনোই মুখস্থ করবা না। এটা তোমার রাইটিং স্কিল বাড়ানোর জন্য, ইমপ্রুভমেন্ট করার জন্য রচনা দেওয়া হয়েছে। তোমার মুখস্থ স্কিল বাড়ানোর জন্য দেওয়া হয়নি। এটা তোমার স্মৃতিশক্তি বাড়ানোর জিনিস না। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তোমার শিক্ষায় আরো অনেক কিছু আছে। তো তুমি এখানে নিজে রচনা লিখে লিখে প্র্যাকটিস করবা, তারপরে পুরা রচনা বানায় লিখবা। পুরাটা বানায় লিখবা। এতে লাভ কি হবে? তোমার নিজের রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট হবে। শিষ্টাচারের ব্যাপারে আমাদের সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। মূল্যবোধের অবক্ষয়ের এই ক্রান্তি লগ্নে শিষ্টাচার খুবই দরকার। মানুষের সব গুণের নির্যাস হলো শিষ্টাচার। তা কারো একার ব্যাপার নয়। সবারই ঐকান্তিক প্রচেষ্টা আর প্রযত্নে শিষ্টাচার সম্পর্কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শিষ্টাচার ও সৌজন্য বোধকে আজ আর উপহাস করলে চলবে না। শিষ্টাচার ও সৌজন্যবোধের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সার্থক হোক মানব সভ্যতা। চ্যাটটা রিজুম করে দিলাম। বলো, তোমার মনে কোনো প্রশ্ন আছে কিনা বলো। কোনো প্রশ্ন না থাকলে বলো, তাহলে ক্লাস শেষ করে দিব। আর আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিও। স্যার আমাদের কারেন্ট কয়লা গিয়েছিল। হালিমা তুমি একটু প্লিজ বাংলায় লিখে, আমি বুঝতে পারছি না। কয়লা গিয়েছিল না চলে গিয়েছিল বুঝি নাই না। কয়লা গেছে মানে? কয়লা কিসের কয়লা? সালাম আলাইকুম স্যার, নতুন কোয়ার্টারে কিভাবে জয়েন করব? সুমাইয়া আক্তার, জাস্ট কল 16780 প্লিজ। স্যার ইংরেজি তো আছে, দিবা না? অন্য নাম দিলে কি মার্ক কাটা যাবে? মারজানা বলেছে যদি সংলাপে যেই নামগুলো দেওয়া আছে এটা না দিয়ে অন্য নাম দিলে কি মার্ক কাটা যাবে? হ্যাঁ, কাটা যাবে। ইরফান জাওয়াদ, প্রতিবেদন রিভিউ দিব। শ্রাবন্তী, সব বুঝতে পেরেছি। সংলাপ প্রশ্নে যেই নাম দেওয়া থাকে ওই নামই দিতে হবে, নাম না দেওয়া থাকলে নিজের মতো করে নাম লিখবা। রচনা কয় পৃষ্ঠা লেখা লাগে বললাম তো, মিনিমাম 10 পৃষ্ঠা। আপনি লতিফুল ইসলাম শিবলি এই লেখককে কিভাবে দেখেন? সাদবিন ইকবাল, আমি ওনার অনেক কবিতা পড়েছি, কিন্তু ওনার যে আসমান বইটা বা ওনার আরো কিছু বই আছে, তো এই বইগুলো না আমি কিনেছি, কিন্তু বইগুলো আমার পড়া হয়নি, তাই আমি আসলে এটা কমেন্ট করব না। তেমন না পড়ে আমি এটা কমেন্ট কেন করবো না কিনে। আমি গানের কোন লাইনটা বলবো? এটা হচ্ছে, দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে, বারে বারে একই ঠিকানা। ভাই এই অফারটা কেমন থাকবে? থাকবে, ভর্তি হয়ে যায় দ্রুত। তো রচনা কয় পৃষ্ঠা? বললাম তো মিনিমাম 10 পৃষ্ঠা। জান্নাত আফরা জিজ্ঞেস করেছে সংলাপ কত পৃষ্ঠা লিখলে ভালো হয়? লিখো সংলাপ, সমস্যা নেই, 3-4 পৃষ্ঠা লিখো। তুমি রচনা বানিয়ে লিখো, অফকোর্স বানিয়ে লিখবা। স্যার রেকর্ডের ক্লাসগুলো দেখা যায় না, 2-3 সেকেন্ড পর থেমে যায়, সমস্যা, এটা সমাধান কবে করবে? এটা রেকর্ডের কোনো প্রবলেম না আব্দুল হাসান, এটা তোমার নিজের ইন্টারনেট কানেকশনের প্রবলেম। কমিউনিকেশন স্কিল কিভাবে ভালো করা যায়? আব্দুল্লাহ ইবনে মোবারক চমৎকার প্রশ্ন করেছে। কমিউনিকেশন স্কিল ভালো করার জন্য, যাদের কমিউনিকেশন স্কিল ভালো তাদের ভিডিও দেখতে হবে। দেয়ার আর প্লেন্টি অফ ভিডিওস ইন ইউটিউব, এবং এবং সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে মানুষের সাথে কমিউনিকেট করার সময়। সংলাপ কত পৃষ্ঠা লিখলে ভালো হয়? বেশ, বেশ খানিকটা। কত পেজ লিখলে ভালো রচনা? অ্যাটলিস্ট 10 পৃষ্ঠা। স্যার একটা এসএস নেই, নাও। সংলাপ প্রশ্নে হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি এই ইয়াটা একটু আবার দেখাবো, হ্যাঁ। স্যার গ্রাফ বা চার্ট কোথায় কিভাবে লিখলে ভালো হয়? এটা হচ্ছে কোথায় কিভাবে লিখবা বলতে কি, রচনার মধ্যে দিবা গ্রাফ বা চার্ট। দিলে ভালো, না দিলে সমস্যা নাই ভাই। কারণটা হচ্ছে তোমরা বেশিরভাগই দেখা যাবে যে হয়তো বা গ্রাফ বা চার্ট যদি দিতে পারো তাহলে ভালো। আমি কোনো কমেন্ট করবো না এটা নিয়ে আর। ভাই আমি নতুন, কিভাবে শিখবো জিতবো গ্রুপে যুক্ত হব? কানিস ফাতিমা, শিখবো জিতবো গ্রুপ তো একটা পাবলিক গ্রুপ, যে কেউ গিয়ে যুক্ত হইতে পারে। আর তোমাদের ক্লাসের যে গ্রুপ আছে ওইটাতে আগে যুক্ত হও।
মানসম্মত লিখলে অফকোর্স ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। আসমান বইটা অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ মার্জানা। আমার কাছে আসমান বইটা আছে, আমার পড়া হয়নি, আমার পড়তে হবে বইটা। এসএপি কিউ3 কি জান্নাত? এটা হচ্ছে একটা প্রোমো কোড, হ্যাঁ? এটা লিখলে 2700 টাকায় ভর্তি হওয়া যাবে। প্রবন্ধ রচনা কতটি পেজ লিখতে হবে এবং কতটি স্টেপ দিতে হবে? হোয়াট ইজ স্টেপ? অসীম কুমার, কতটি পেজ লিখতে হবে? এটা অনেকবার বলেছি। তুমি যে বলছো আমার প্রশ্ন দেখেন না, আমার প্রশ্ন একটিও দেখেন না, তাহলে তো আমি বলবো যে তুমিও হচ্ছে, আমি যা যা বলছি এগুলো একটাও তুমি শুনছো না। আমি তো এটা অনেকবার অলরেডি বলেছি কত পৃষ্ঠা লিখতে হবে। এরপরে একই প্রশ্ন করেই যাচ্ছে তাসমিয়া, রচনা কয় পেজ লেখা উচিত, রচনা কয় পেজ লেখা উচিত। একই কথা যদি বারবার জিজ্ঞেস করো তাহলে কি, তাহলে কি বলবো বলো? স্ক্রিনে আসেন স্যার, একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট তো কেমনে নেয়? অ্যাপে তো মনে হয় স্ক্রিনশট নেওয়া যায়। হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রচনার টাইটেল এগুলো একই কথা বলি, তারপরে একই কথা জিজ্ঞেস করতেই থাকে, করতে থাকে। ভাই গ্রুপে প্রশ্ন করো, হ্যাঁ? এগুলো নিয়ে আর কোনো কথা আমি না বলি, একই প্রশ্ন করতেই থাকে অনেকে। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। আমি এবারে আবার একটু প্রতিবেদন দেখাচ্ছি, প্রতিবেদন কিভাবে লিখবা একটা দেখাচ্ছি। এটা দেখলেই তোমাদের আশা করি সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রতিবেদন নিয়ে। হুম। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, এটা আমাদের শিরোনাম, যেটাতে প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। প্রথমে আমি প্রতিবেদকের নাম দিব, গেল। এরপরে আমি প্রতিবেদকের নাম দেওয়ার পরে প্রতিবেদনের শিরোনাম দিব। এরপরে আমি প্রতিবেদনের তারিখ দিব। এরপরে আমি প্রতিবেদকের ঠিকানা দিব। ভালো কথা। এরপরে আমি এই প্রতিবেদনটার টাইটেলটা দিব, হ্যাঁ? তারপরে আমি টাইটেল দেওয়ার পরে কি, এরপর আমি প্রতিবেদনটা লিখব। প্রতিবেদনটা লিখব, প্রতিবেদনটা লিখব, প্রতিবেদনটা লিখব। এরপরে বাম সাইডে আমি লিখব নিবেদক, আমার নিজের নামটা লিখব। দ্যাটস ইট, শেষ। সো এইভাবে আমরা প্রতিবেদনটা লিখে থাকব। আশা করি আমাদের আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো সমস্যা নেই। তোমাদের গ্রুপটাকে তোমরা আল্লাহর ওয়াস্তে ইউটিলাইজ করো। ঠিক আছে? গ্রুপটা তো আমরা দিয়েছি তোমাদের জন্যই। তোমাদের মনে যত প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করবা। সেগুলো অ্যান্সার করার জন্য ডেডিকেটেড বাংলা একটা টিম রয়েছে। সো তোমরা সেই প্রশ্ন করো, ইনশাআল্লাহ উত্তর পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সঙ্গে শীঘ্রই। নেক্সট কোয়ার্টারে অন্য কোনো ক্লাসে, সেকেন্ড পেপার নয় অফকোর্স, ফার্স্ট পেপারে। আর সবাই আমার জন্য দোয়া রেখো। আজকের ক্লাসটা ভালো থাকলে শিখবো জিতবোতে পোস্ট করো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।